18 তারিখে যখন এরা অ্যারেস্ট হয় এরপর থেকে কিন্তু বাংলাদেশ মিডিয়াতে খুব একটা নিউজ আসে নাই। অ্যারেস্ট হওয়ার পর থেকে এই জিনিসটা কিন্তু পরে আর কোনো ফলো আপ হচ্ছিল না যেটা নিয়ে কী হচ্ছে বা কী অবস্থা আছে। তো তখন আমার যেহেতু দুবাই অফিস আছে ওখান থেকে আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করলাম, তো এরপর দেখলাম যে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তো তারপরে আমি দুবাই ফ্লাই করার পরে যখন আমি এম্বাসির সাথে যোগাযোগ করলাম ফিজিক্যালি, তো তখন বললো যে ওনাদের কাছে কোনো তথ্য তখনও ছিল না। তো এরপরে আসলো যে ঠিক আছে আমি যে কাজ করব এটা কিসের ভিত্তিতে কাজ করবো, তাহলে একটা অফিসিয়াল একটা অথরাইজেশন দরকার হয়। তো তখন তারা ওনাদের মতন করে বাংলাদেশে এখানে যোগাযোগ করে আমাকে সেই অ্যাপয়েন্টমেন্টটা দেয় এজ আ প্রো বোনো কেস, এবং এখানে ওনারা ফাইন্যান্সিয়ালি আমাকে কোনো সাপোর্ট করে না। এটা ছিল আমার নিজের থেকে একটা ভলেন্টারি উদ্যোগ। কারণ আমার মাথায় চিন্তা হলো যে ওই সময় যখন একটা ভালনারেবল পজিশন, দেশের সরকার কেবল পতন হলো এবং এর মধ্যে এই যে এতজন মানুষ, যেখানে ওনারা হয়তো অনেকেই জানেও না, কারণ আমি যখন আস্তে আস্তে লিস্টগুলো পাচ্ছিলাম ওখানে কিন্তু ছিল যে আর্লিয়েস্ট ছিল যে 2 সপ্তাহ হয়েছে কেবল গিয়েছে। এরা জানেও না কি নিয়ম, বা এরা মনে করেন আবেগপ্রণোদিত হয়ে এরা না বুঝে যে একটা বিদেশের মাটিতে আমরা কতটুকু কী এক্সটেন্টে করতে পারি, কথা বলা থেকে শুরু করে চলাফেরা কাজ সব কিছু। তো তখন এরা এত মানুষ বিভিন্ন এমিরেট স্টেট থেকে কিন্তু এরা অ্যারেস্ট হয়েছে, এবং আমার প্রায় 15,000 কিলোমিটার ট্রাভেল করে আমি প্রায় 42 জনের মতো নাম কালেক্ট করেছিলাম, এবং ওখান থেকে বিভিন্ন এজের স্টার্টিং ফ্রম 18 to 65 এই এজের মধ্যেই কিন্তু সবাই ছিল, এবং কেউ সেলসম্যান, কেউ ম্যানেজার, কেউ ওখানে ব্যবসা করছিল। তো সব কিছু মিলে সব ক্যাটাগরির কিন্তু লোকজন ছিল, এবং সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয়েছিল যে ফ্যামিলিও কোনো তথ্য জানছিল না। কারণ এরা জানে অ্যারেস্টেড, ফোন বন্ধ, তারা যোগাযোগ করতে পারছে না, কিন্তু কোথায় আছে, এরা কি পুলিশ স্টেশনে আছে নাকি জেলে আছে, এদেরকে অন্য কোনো স্টেটে নিয়ে গেল, কি হলো কেউ জানছে না। বিকজ আমিও যে 2 দিন জেলে গিয়েছিলাম আমাকেও দেখা করতে দেয়নি। সো এখানে কিছু লিগাল প্রসেস আছে যে হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি ফাইল করতে হয়, এবং পাওয়ার অফ অ্যাটর্নি ফাইল করতে হয় যে কোনো একজন এমিরাটি কিতে যারা ওখানে ন্যাশনাল। তো সেই পাওয়ারগুলো এক্সিকিউট হতে অনলাইনে সময় লাগে, এবং যতগুলো শিডিউল সেগুলো সব অনলাইনেই করতে হয়। প্লাস এখানে অ্যাপিলের সময়টা, যে অ্যাপিল চলে যাচ্ছে, অ্যাপিল করবে না কি হবে, এই যে একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় ছিল। তো এখানে অনারেবল আপনাদের যে অ্যাম্বাসেডর ছিল উনি যেমন বলছিল ওরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিপ্লোম্যাটিক কাজ হবে, লিগালটা আপনি আপনার মতন করে করেন। তো এরপরে উই হ্যাড সেভারাল মিটিংস ইন দ্য এম্বাসি উইথ দ্য এমিরাটি লয়ার। আমরা সবাই একটা স্ট্র্যাটেজি বানালাম কোন কোন স্টেপ ওয়াইজ আমরা আগাবো, কিভাবে এটা প্রগ্রেস হবে। পরে অ্যাপিল করার জন্য যে ফাইন্যান্সটা দরকার ছিল এটা কে দিবে, কিভাবে আসবে, সো সব কিছু মিলে একটা দ্বিধাদ্বন্দ্বে তো ছিলামই। বাট এরপরও দেন অ্যাগেন আপনার যখন এতগুলো জনের নাম পেলাম, এবং যখন ফ্যামিলিরাও খুব অ্যাকচুয়ালি মানে চাচ্ছিল যে আমরা অ্যাটলিস্ট একবার দেখা করি, একবার অ্যাটলিস্ট কথা বলি যে কী অবস্থায় আছে কি। এবং আপনি নিশ্চয়ই জানেন এটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, খুব সেন্সিটিভ ইস্যু। এখানে কারোর সাথে দেখা করা বা কথা বলা এটা কখনো জেল অথরিটি বা ইউএই অথরিটি কখনো এটা করবে না। ইভেন পরে যখন আমি মিনিস্ট্রি অফ জাস্টিস, তারপর আপনার এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্ট অফ ক্যাসেশন, এখানে গিয়ে প্রসিকিউটরদের সাথে কথা বলে এই যে জিনিসগুলো ইনস অ্যান্ড আউট অনেক কিছু, দ্যাটস বিকজ অফ মাই ফ্রেন্ড, আমার এমিরাটি ফ্রেন্ড যে আমাকে সাহায্য করেছে। আমরা একই সাথে ডিএফসি কোর্টে পড়াশোনা করেছি, কোর্স করেছি। তো বেসিক্যালি ওর সাহায্যেই কিন্তু এত দূর যাওয়া, বিকজ এম্বাসি থেকেও কিন্তু লিগাল প্রসেসটা তারা জানতো না যে কোন স্টেজে আছে, এটা নিয়ে কী করতে হবে। বাট হ্যাঁ, এইসব ব্যাপার যখন এটা খুব সেন্সিটিভ ব্যাপার তখন এটা ডিপ্লোম্যাসি চ্যানেল ছাড়া হয়ও না। বাট অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমারই ইন্টারভেনশনটা না হইতো, কারণ বাংলাদেশ থেকে ডিএফসি কোর্টে আমি একমাত্র প্র্যাকটিস করছি, ফরেন কোর্টে আমি রিপ্রেজেন্ট করতে পারি, বাট এখানে তো আপনার এমিরাটি লাগবেও। এবং আবুধাবিতে আমাদের যে বাংলাদেশ এম্বাসি ওখানে কোনো লিগাল উইংও নাই। সো লিগাল উইংয়ের একটা নথি খুলে এই ফাইলটা রেডি করতেও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই চেষ্টাটা বা এই উদ্যোগটা না নিলে এটা কতদিনের শেষ হতো আমি অদ্যাবধি জানি না। বাট এরকম আরও অনেক আমাদের রেমিটেন্স যোদ্ধারা ভাই বোনেরা ওখানে আছেন যারা বিভিন্নভাবে ট্র্যাপড হয়ে অনেক কারণে, না জানার কারণে এরা এখনও সাফারার, এরা জেলে আছে এবং জানছে না কিভাবে বের হবে। কারণ ওনারা যে বেতন পায় সেই বেতনে তারা যে একটা উকিল হায়ার করবে সেই জায়গাটা থেকে তারা অ্যাকচুয়ালি নিরুপায়, তারা কিছু বলতে পারছে না। সো এখানে গভর্নমেন্টের একটা ফান্ড থাকা খুবই জরুরি, যে এরকম কোনো কিছু হলে যেন গভর্নমেন্ট থেকে একটা অ্যাটলিস্ট ইনিশিয়েট নিতে পারে। সেখানে আমাদের মতন বাঙালি যারা আছে, যারা আমরা প্রবাসে কাজ করছি, আমাদেরকেও তারা কাজে লাগাতে পারে। সো এইভাবে করে অনেক কিছু সর্ট হতে পারে। বাট এখন 2টা ইস্যুস আছে সামনে। এক হচ্ছে যে যারা এখনও আসেনি, কারণ আমার লিস্ট অনুযায়ী এখন অনেকে ফেরত আসে নাই। সো যারা ফেরত আসে নাই এদের আর কতদিন দেরি হবে, কারণ যারা আসে নাই এরা হচ্ছে আন্ডার ইনভেস্টিগেশন, এদের মামলা ছিল। সো অলরেডি কোনো কেস নাম্বার পড়েছে কিনা, কারণ কেস নাম্বার আগ পড়া পর্যন্ত কারোর সাথে কোনো পাওয়ার অফ অ্যাটর্নিও সাইন করা যায় না, কোনো কিছু হয় না। সো
কেসটা, একটা কেস নাম্বার যখন পড়বে, যখন আমরা জানতে পারবো ভিতর থেকে, তখন একটা উদ্যোগ নিয়ে তখন জানা যাবে যে যারা আন্ডার ইনভেস্টিগেশন এরা কতদিনে আসবে। এবং এর মধ্যে যারা প্রোটেস্ট করে দেশে আগেই চলে এসেছে, এরাও একটা দ্বিধায় আছে, এরা কীভাবে যেতে পারবে বা কবে যেতে পারবে, আদৌ যেতে পারবে কি না, গেলে এর চ্যালেঞ্জেস কী কী আছে। এবং আপনার নেক্সট হচ্ছে যে যারা অলরেডি চাকরি ছেড়ে বা এই কারণে তাদের ব্যবসা লস হয়েছে, 1 মাস তারা জেলে ছিল, তাদের 1 মাস ইনকাম বন্ধ ছিল, এখন যারা দেশে অলরেডি চলে আসলো, এদের রিহ্যাবিলিটাইজেশন কিভাবে করা যায়, এরা এখন কি করবে, তারা যদি এখন যেতে পারবে কি না, এটা পরবর্তী নির্দেশনা দরকার হবে ফ্রম দ্য ইউএই গভর্নমেন্ট, যে তারা এই জায়গাটা কীভাবে করে দেখছে। ওইটার পরে একটা হয়তো ডিসিশন আসবে যে ঠিক আছে এরাকে আবার যেতে পারবে কি না, আবার কাজ করতে পারবে কি না, বা তাদের যে ব্যবসা চলমান আছে সেটার কী হবে, এটা নিয়ে নেসেসারি স্টেপ জানা যাবে পরবর্তীতে।